যদি তুমি আমার কথা শোনো। তখন বললাম, হ্যাঁ বাবা বলেন, আপনি কি বলবেন আমি শুনবো। আপনার কোনো সমস্যা নেই, আপনি কোলাকুলি ভাবেই বলেন। কেমন মেয়ে হলে আপনি বিয়ে করবেন, আপনি একটু কোলাকুলি ভাবেই বলেন, কোনো সমস্যা নেই। এরপর বাবা আমাকে যা বললো তা শুনে আমার মুখের ভাষা একদম হারিয়ে যায়। বাবা আমাকে বলল, দেখো বৌমা, অনেকদিন যাবৎ তোমার শাশুড়ি অসুস্থ হয়ে আছে, যার কারণে আমি আমার সুখটা পাচ্ছি না। আর তোমার শাশুড়ি যা সুস্থ হবে তার কোনো গ্যারান্টিও নেই। তখন আমি বললাম, কেন বাবা, আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরুন। তখন আমার শ্বশুর বলে, যতই ধৈর্য ধরি এটা সম্ভব না। তখন বলে, এখন আমি কি করব? আর এদিকে তুমিও তো বাসায় একাই থাকো, আমার ছেলে কবে না কবে আসে তাও কোনো ঠিক নেই। তাহলে কি আমরা দুজন সেই কাজটা করতে পারি না? এতে করে তোমারও চাহিদা ফিল আপ হবে আর আমারও কাজ হবে। আমি বললাম, বাবা, আমি একটা জোরে ধমক দিলাম, আপনি আর একটি কথাও বলবেন না। আপনি বাবা বাবার জায়গায় থাকুন। তখন সে আমার মুখে ধরে, শব্দ করো না, আমি কি খারাপ কিছু বলেছি? তোমার আর আমার ভালোর জন্যই বলেছি। তো আমার মুখ চেপে ধরে। আমি একজন মাদ্রাসার ছাত্রী ছিলাম, আমি একজন সাধারণ ঘরের মেয়ে। আমার বাড়ি কিশোরগঞ্জ, হোসেনপুর থানা। নিরাপত্তার জন্য আমি গ্রামের নামটি বলছি না। আমার নাম মুসাম্মদ আইরিন আক্তার। আমার বয়স 20 বছর। আমার বাবার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমার বাবা একজন সম্মানিত ব্যক্তি। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার মা একজন গৃহিণী। আমার মা একজন পর্দাশীল এবং ধার্মিক মেয়ে। তো সেই কারণেই ছোটবেলা থেকেই আমি নামাজ পড়ি এবং আমি মাদ্রাসায় লেখাপড়া করে বড় হয়েছি। আমি যখন এসএসসি পাশ করি তখন আমার বিয়ে হয়। তো বিয়ে হয় আমার পাশের গ্রামের একটি ছেলের সাথে। আমার স্বামীর নাম সৌজাত মিয়া। তো আমার স্বামী একজন কৃষক। তো বিয়ে হওয়ার পর থেকে যখন আমাদের খরচ বেড়ে যায় তখন আমার স্বামী চিন্তা করে বিদেশে চলে যাবে। তখন আমি আরো নিষেধ করিনি, কেননা টাকার প্রয়োজন। তাই আমি বললাম, কয়েক বছর বিদেশ করে আসো, তো পরে আমরা বাকি জীবনটা ভালো করে কাটাতে পারবো। তো এদিকে আমার বেবি পেটে এসেছে। তো বেবি আসার 1 মাসের মধ্যে আমার স্বামী প্রবাসে চলে যায়। তো আমি আমার শ্বশুর শাশুড়ি, দেবর, বাসুর, ননদ সবাইকে নিয়ে সুখে দিন যাপন করছি। তো হঠাৎ করে আমার শাশুড়ি কল থেকে পানি আনার সময় পা পিছলে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়। এরপর থেকে সে আর বিছনা থেকে উঠতে পারে না এবং বাড়ির কাজকর্মও করতে পারে না। তাই বৌমা হিসাবে আমাকে সমস্ত সংসার সামলাতে হয়, কেননা আমার বাসুরের আলাদা সংসার। তাই বৌমা হিসাবে আমি সব কাজকর্ম করি। তো আমি আমার শ্বশুরকে নিজের হাতে খাওয়াই, কেননা যেহেতু আমার শাশুড়ি উঠতে পারে না, তাই রান্নাবান্না সহ সমস্ত কাজ আমাকেই করতে হয়। কিন্তু আমি আমার শ্বশুর মশাইকে নিজের বাবার মতোই মনে করতাম এবং অনেক সম্মান করতাম। শ্বশুরও আমাকে নিজের মেয়ের মতোই আদর করত। সবসময় আমারে খুব ভালো রাখত যে আমি বাবার বাড়ি রেখে এসেছি। আমার মনে হয় সৌভাগ্য যে আমি একজন বাবার বদলে বাবা পেয়েছি, তাই নিজেকে খুব গর্ববোধ মনে করতাম। কিন্তু আমার শ্বশুরের ভালো মানুষের পিছনে যে একটা খারাপ স্বভাব আছে সেটা কখনোই বুঝতে পারিনি। যদি বুঝতাম তাহলে এই ঘটনার সম্মুখীন হতাম না। তো একদিন রাতের খাবার খাওয়ার সময় আমি যখন আমার শ্বশুরকে খাওয়া দাওয়া করাচ্ছিলাম তখন মোটামুটি ভালোই গরম পড়েছিল। তাই আমি একটু খোলামেলা কাপড় পরেছিলাম, কেননা সবসময় নিজের বাড়ির মতোই থাকতাম। তাই সেদিন অন্যরকম ভাবে আর পর্দা করিনি। কিন্তু যখন আমি আমার শ্বশুরকে খাওয়াচ্ছিলাম তখন দেখলাম শ্বশুরের খাওয়ার থেকে আমার দুটি জিনিসের উপর নজর বেশি। তখন সেটা আমি লক্ষ্য করছিলাম। তখন আমি বাবাকে বললাম যে, বাবা, আপনার খাবারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি খেয়ে নিন। তখন আমার শ্বশুর বাবা বলল, খাচ্ছি তো বোমা, যে সুন্দর সুন্দর খাবার খাচ্ছি সেটাতে তো আমার পেট ভরে যাচ্ছে। বাতি কি শুধু মেন খাবার? এর চেয়ে অনেক খাবার আছে, সেগুলো তো আরো অনেক বেশি মজা, দেখেই যে মজা পাচ্ছি। তখন আমি বললাম যে, বাবা কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। তখন আমার শ্বশুর বলল, কেন, তুমি কি কিছুই বুঝতে পারো না? আমাকে দেখে তোমার কি মনে হয় না? তো আমি বললাম, হ্যাঁ বাবা, আপনাকে দেখে মনে হয় আমার স্বামীর থেকে আপনার বয়স কম হবে, আপনি এখনো অনেক যুবকই রয়েছেন। তখন বলল, ঠিকই বলেছ বোমা, আমার সবকিছু এখনো ঠিকই আছে। তাই তো বোমা, তোমাকে এভাবে আমি দেখছি আর দূর থেকে মন ভরে কাঁদছি। তখন বললাম যে, বাবা, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তখন বাবা বলল, ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে তোমাকে বোঝাচ্ছি। তখন আমি আমার শ্বশুরকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করালাম। তারপর আমার শাশুড়িকে খাওয়ালাম, শাশুড়ির ওষুধগুলা খাওয়ালাম। তারপর আমি আমার রুমে গেলাম। রাত 12টার দিকে আমার শ্বশুর আমার ঘরে গেল। ঘরে গিয়ে বসলো এবং বলল, আমি প্রথমে জিজ্ঞাসা করলাম যে, বাবা, এত রাত্রে আপনি রুমে এসেছেন? হ্যাঁ বৌমা, আমি বলেছিলাম না যে তোমার সাথে কথা আছে? তো ঠিক আছে বাবা, বলেন কি বলবেন। তো এরপর শ্বশুর মশাইয়ের কথা আমাকে বলল,
কি বলবো, অনেক শরমের কথা। তো শ্বশুরমশাই আমাকে বলল যে বৌমা জানো না, আমার এখন যুবক বয়স, আমারও তো মনটা কিছু ছাড়। আর এদিকে তোমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে আছে, আমাকে আর কিছুই দিতে পারে না। তখন আমি বললাম কি বলেন বাবা, তাহলে আপনাকে আরেকটা বিয়ে করে দিই। তখন বলল তোমার কথা আমি শুনবো, যদি তুমি আমার কথা শোনো। তখন বললাম হ্যাঁ বাবা বলেন, আপনি কি বলবেন আমি শুনবো। আপনার কোনো সমস্যা নেই, আপনি খোলাখুলি ভাবেই বলেন কেমন মেয়ে হলে আপনি বিয়ে করবেন। আপনি একটু খোলাখুলি ভাবেই বলেন, কোনো সমস্যা নেই। এরপর বাবা আমাকে যা বলল তা শুনে আমার মুখের ভাষা একদম হারিয়ে যায়। বাবা আমাকে বলল দেখো বৌমা, অনেকদিন যাবৎ তোমার শাশুড়ি অসুস্থ হয়ে আছে, যার কারণে আমি আমার সুখটা পাচ্ছি না। আর তোমার শাশুড়ি যা সুস্থ হবে তার কোনো গ্যারান্টিও নেই। তখন আমি বললাম কেন বাবা, আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরুন। তখন আমার শ্বশুর বলে যতই ধৈর্য ধরি এটা সম্ভব না। তখন বলে এখন আমি কি করব। আর এদিকে তুমিও তো বাসায় একাই থাকো, আমার ছেলে কবে না কবে আসে তাও কোনো ঠিক নেই। তাহলে কি আমরা দুজন সেই কাজটা করতে পারি না? এতে করে তোমারও চাহিদা ফিল হবে আর আমারও কাজ হবে। আমি বললাম বাবা, আমি একটা জোরে ধমক দিলাম, আপনি আর একটি কথাও বলবেন না, আপনি বাবার জায়গায় থাকুন। তখন সে আমার মুখে ধরে শব্দ করো না, আমি কি খারাপ কিছু বলেছি? তোমার আর আমার ভালোর জন্যই বলেছি। তো আমার মুখ চেপে ধরে। তো আপনাদের কাছে একটি কথাই বলতে চাই, যারা এরকম ভাবে বাড়িতে বউ রেখে প্রবাসে চলে যান, তো আমি মনে করি আমার এই কথাগুলো আপনারা মনে রাখবেন। তো না হলে বউ রেখে যাবেন ঠিকই, আপনার থাকবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। 5 মিনিটের ব্যবধানে অন্যের ঘরে চলে যেতে পারে। তাই আমি সবাইকেই সাবধান করে দিচ্ছি, আর মা বোনদেরকেও বলছি আপনারা কেউই এরকম শ্বশুরের পাল্লায় যেন না পড়েন, এরকম পরিস্থিতি যেন কেউ না হয়। আমি সবার কাছেই দোয়াই করি এবং আল্লাহর কাছে দোয়া করি এরকম ঘটনা যেন কারো না হয়।